নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমরা সবাই জানি বিধানসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং নেক টু নেক ফাইট হচ্ছে। মারাত্মক রকমের একটা সংঘাতের আবহ, যেখানে প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। বিজেপি দাবি করছে তারা অলরেডি 110-এর বেশি আসন পেয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস মনে করছে তারা 135-এর কাছাকাছি আসন অলরেডি পেয়ে গিয়েছে। সে যাই হোক না কেন, বাজার দেখে অন্তত এটা বোঝা যাচ্ছে যে একটা ভীষণ রকমের ডেক টু ডেক ফাইট হচ্ছে, একটা খুব ক্লোজ একটা কম্পিটিশান হচ্ছে বলা যেতেই পারে। কিন্তু এই সব কিছুকে যদি একটি প্রতীকী আসন দিয়ে ব্যাখ্যা করতে হয়, সেটা অবশ্যই ভবানীপুর। কারণ ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, সুপ্রিমো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং উল্টো দিকে কে আছেন? উল্টো দিকে রয়েছেন রাজ্য বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি নন্দীগ্রামে এর আগে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে, সেই শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস জিতলে একজন প্রশ্নাতীতভাবে মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে কিন্তু বোঝা যাচ্ছে ভোটের ওপর এখন অবধি ঘোষিত না হলেও মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তো এই সিট থেকে যেই জিতুক না কেন, আলটিমেটলি তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আলটিমেটলি এই সিটের থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হবে। এই সিটকে নিয়ে সংঘাত কিন্তু বহুদিন ধরে, যেহেতু অমিত শাহ একটি সভায় বলেইছিলেন যে একদম ঘরে গিয়ে থ্রেট দিতে হবে, একদম ঘরে গিয়ে লড়াইটা দিতে হবে, সেই জন্য শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এবং এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার তার সেই ইচ্ছা পোষণ করেছিলেন। দেখুন, আমরা যখন রাজনৈতিক আলোচনা করব নিশ্চয়ই আমাদের সবার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে। সেটা যে সবসময় নিরপেক্ষ হবে তাও নয়, সেটা একটু বায়াসও হতে পারে। কিন্তু যখন আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে কথা বলবো তখন তাদের প্রতি মিনিমাম সম্মান রেখেই কথা বলবো, কারণ তারা সবাই নেতা বা নেত্রী, তারা একটা জায়গায় পৌঁছেছেন, সুতরাং সেই সম্মানটা তাদের দেওয়া উচিত। আমরা তু বেবে এই লুফহোলের মধ্যে ফাঁসবো না। আমরা হচ্ছে একটু ব্রডার মানসিকতা দিয়ে এই চ্যানেলে বিশ্লেষণগুলো করব। তো এই কেন্দ্রে কি হতে পারে? এই কেন্দ্রে কিন্তু সংঘাতের পারদ প্রতি মুহূর্তে চড়ছে। কালকেই দেখলাম টিভিতে বিজেপি সভা থেকে বেশি জোরে মাইক বাজানো হয়েছে, তার জন্য তৃণমূল সুপ্রিমোর সভা ব্যাহত হয়েছে। তৃণমূলের সভা থেকে, সভামঞ্চ থেকে বেশি জোরে মাইক বাজানো হয়েছে, সেই কারণে শুভেন্দু অধিকারীর সভা ব্যাহত হয়েছে। তো সেটা দিয়ে সমর্থকদের মধ্যে যে সংঘাত বেঁধেছে সেটা দেখলাম এবং একটা বেশ যুদ্ধের পরিবেশ ধীরে ধীরে দানা বাঁধছে ভবানীপুর জুড়ে। তো ভবানীপুরের পরিস্থিতি কি, ভবানীপুরের ভোটে কি হতে পারে, সেই ব্যাপারেই একটা বিশ্লেষণ করবার চেষ্টা করছি। দেখুন, 2021-এ কিন্তু ভবানীপুরে ইলেকশন হয় দুবার। প্রথমবার তৃণমূল জেতে, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন, তিনি বাই ইলেকশনে জিতে আসেন এই ভবানীপুর থেকেই। ভবানীপুরে সেবার মেইন যে ইলেকশনটা, সেখানে ভোটার টার্ন আউট ছিল অ্যারাউন্ড 61 পয়েন্ট সামথিং, আর যখন বাই ইলেকশন হয় সেটা ছিল 57। এই বাই ইলেকশনের যদি রেজাল্টকে আমরা একটা রেফারেন্ডাম ধরি, মমতা ব্যানার্জি কিন্তু 58,000 প্লাস ভোটে লিড দিয়েছিলেন, অর্থাৎ তার নিকটবর্তী প্রার্থীকে পরাজিত করেছিলেন, বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন। সেদিক থেকে তৃণমূলের নিঃসন্দেহে এই আসনটি নিয়ে একটু নিশ্চিন্ত থাকার কথা। তার কারণ হচ্ছে, যেই আসনে আমি আগের বছর এত ভোটে জিতলাম, এই বছর শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, বড়জোর কিছু সিট কমতে পারে, কিছু সিট বলছি, কিছু ভোট কমতে পারে, কিন্তু তাতে কি হয়েছে, জিতবো তো আমি। এটাই তো মনে হওয়া স্বাভাবিক। যদি আগের বছর 58,000 লিড থাকে তাহলে তো এবছর জেতাটা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর এসে যুক্ত হয়েছে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে অনুপাতগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখব ভবানীপুরে মোটামুটি হিন্দু ভোটার অ্যারাউন্ড 74.5%, মাইনরিটি ভোটার আছে 21.9-এর মতো, এছাড়া শিখ, জৈন, বিভিন্ন কমিউনিটির ভোটাররা আছে।
আমরা যদি ভাষার ভিত্তিতে ভাগ করি তবে দেখব ভবানীপুরে বেঙ্গলি স্পিকিং যারা বাংলায় কথা বলেন এমন ভোটার 42%, আর নন বেঙ্গলি স্পিকিং সেটা 58%। মাথায় রাখতে হবে নন বেঙ্গলি স্পিকিং মানেই যে সে হিন্দু সেটা নয়, এর মধ্যে গুজরাটি আছে, মারওয়াড়ি আছে, বিহারি আছে এবং উর্দুও আছে। তো এই যে একটা অদ্ভুত বৈচিত্র্য, সেটাই কিন্তু ভবানীপুরের ইলেকশনে বরাবর একটা আলাদা মাত্রা যোগ করে এসেছে, তাই না? আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে দেখব যে কিছু কিছু ওয়ার্ড, যেমন 70 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, এগুলো হচ্ছে কমার্শিয়াল জোন এবং সেখানে নন হিন্দি স্পিকিং, বিশেষ করে গুজরাটি, মারওয়াড়ি স্পিকিং ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং সেগুলো কিন্তু বিজেপির একটা স্ট্রং পকেট। বিবিধ ইলেকশনেই দেখা গেছে এটা কিন্তু বিজেপির একটা স্ট্রং পকেট হিসেবে কাজ করছে। আবার যদি দেখি 73, 74, 77, 82 এই ওয়ার্ডগুলোতে যারা বাঙালি হিন্দু রয়েছেন এবং বিশেষ করে 77-এ যেখানে মাইনরিটি কনসেন্ট্রেশন সব থেকে বেশি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচুর লিড পায়। যদিও যদি আমরা 2021-এর বাই ইলেকশন দেখি, এই 8টা ওয়ার্ডেই 63, 70, 71, 72, 73, 74, 77, 82 এই 8টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল। কিন্তু যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচনকে একটা রেফারেন্ডাম হিসেবে ধরে দিই তবে দেখা যাবে 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, এই যে কমার্শিয়াল এবং গুজরাটি মারওয়াড়ি স্পিকিং বেলটা বলছি, সেখানে কিন্তু বিজেপি এগিয়েছিল। তৃণমূল এগিয়েছিল কোথায়? 73, 74, 77, 82 এবং 71 নম্বর ওয়ার্ডে। এর মধ্যে 77 নম্বর ওয়ার্ড কিন্তু তৃণমূলের যিনি প্রার্থী তাকে লোকসভায় একটা বিশাল মার্জিন এনে দিয়েছিল। 77 নম্বর ওয়ার্ডে বস্তুত বিজেপি তেমন ভোটই পায়নি। তো তৃণমূল কংগ্রেসের গড় ভোটার কিন্তু যেটা ভবানীপুরে তারা পেয়ে থাকে লিডটা, সেটা হচ্ছে মাইনরিটি এবং বেঙ্গলি হিন্দু। কিন্তু আরেকটা যে বেল্ট রয়েছে যেখানে যারা গুজরাটি ভাষায় কথা বলেন বা বিহারি বা মারওয়াড়ি ভাষায় কথা বলেন, সেখানে কিন্তু বিজেপির একটা স্ট্রং হোল্ড রয়েছে। এবার যেটা সমস্যা, বাঙালি হিন্দুদের মধ্যে এই যে ভোটটা যেটা তৃণমূল একচেটিয়াভাবে পেয়ে এসেছিল, সেটা কিন্তু একটু হলেও সুইচ হবে, একটু না হলেও বেশ ভালো পরিমাণ সুইচ হতে পারে বিজেপির দিকে। এবং এবার কিন্তু প্রার্থীর নাম শুভেন্দু অধিকারী। সমালোচনা থাকতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুখ এবং তার কিন্তু নিজস্ব একটা প্রভাব রয়েছে এবং সবথেকে বড় কথা তিনি একজন লড়াকু নেতা এবং লড়াকু নেতারা কিন্তু ভোট বাক্সে একটা সম্ভ্রম আদায় করে দেন। মমতা ব্যানার্জি উল্টো দিকে দাঁড়িয়ে, তিনিও একটা বিশাল বড় রাজনৈতিক নেত্রী এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক অবদান সম্বন্ধে তো আমরা বিস্তৃত হতে পারি না, তারও একটা স্ট্রং হোল্ড আছে এখানে। তো সব মিলে খেলাটা বেশ জমে উঠেছে। বেঙ্গলি হিন্দু যে ভোটটা শুভেন্দুবাবু পাবেন সেটা কতটা বাড়বে, এখানে তৃণমূল কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এসআইআর দরুন কিন্তু একটা বিশাল সংখ্যক নাম বা নামের লিস্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। যদি আমরা দেখি 2021 সালে ভোটার কাছাকাছি ছিল 2,10,000-এর মতো, এবার কিন্তু ভোটারের সংখ্যা 1,60,313। এই যে 50,000-এর কাছাকাছি নামটা ডিলিট হলো, এটা কাদের নাম ডিলিট হলো? সেখানে কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্যে যদি আমরা দেখি, সেখানে হিন্দুদের নামই বেশি বাদ গেছে, যেহেতু হিন্দুদের সংখ্যাও এখানে বেশি, সুতরাং আনুপাতিকভাবে হিন্দুদের নামই বেশি বাদ যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু পার্টিকুলারলি ভবানীপুরে কিন্তু দেখা যাচ্ছে মুসলিম ভোটারের ভোটে নাম বাদ যাওয়ার হার হিন্দু ভোটারের থেকে বেশ অনেকটা বেশি। অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে 77 নম্বর ওয়ার্ড বা যেখানে মাইনরিটি পকেটগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু নাম, একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ নাম বাদ চলে গেছে এসআইআর এর দরুন, যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভোট থেফট, অর্থাৎ যে ভোটগুলো চুরি করা হয়েছে আসলে, কারণ এই ভোটগুলো তো তৃণমূল কংগ্রেসের কোর ভোট ছিল। তো এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে ভবানীপুরে ভোট হচ্ছে, একটা অদ্ভুত পরিস্থিতি। এবার এই ভোটে কে এগিয়ে যায় কে পিছিয়ে যায় সত্যি বলা দুষ্কর হয়ে উঠেছে এবং যেই জিতুক খুব বেশি ভোটে জিতবে বলে মনে হয় না, কিন্তু যেই জিতবে সে কিন্তু রাজ্যের একজন প্রধান মুখ হবে, সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং ভবানীপুরে কি হয় সেদিকে নজর আমাদের সবারই থাকবে এবং সেই জন্য ভবানীপুরের ইলেকশনটি বা ভবানীপুরের নির্বাচনটি আমার মনে হয়
এবারকার বিধানসভা নির্বাচনের একদম হটস্পট, যাকে হটস্পট বলতে যা বোঝায় অ্যাকচুয়ালি সেটাই ভবানীপুর। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা, এবং অবশ্যই শুভেচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবাইকে শুভেচ্ছা জানাতে পারি আমরা সাধারণ মানুষের তরফ থেকে। এরপর যা সিদ্ধান্ত ভবানীপুরের মানুষ নেবেন সেটা নেবেন। তো আজকের পর্ব এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।